৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ইসির তালিকা প্রকাশ। গাজীপুরে আসন বেড়েছে কমেছে বাগেরহাটে ৩৯টি আসনের সীমানা রদবদল। জাকসুর হল সংসদে প্রতিদ্বন্দ্বী সারা নির্বাচিত পদ শতাধিক, বুলিংয়ের সংখ্যায় নারী অংশগ্রহণ কম, উৎসবমুখর ভোট হওয়া নিয়ে প্রশ্ন। ফেনীর দাগনভূঞায় নদী গর্ভে বিলীন স্কুল, বসত বাড়ি এবং ফসলি জমি, ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবি এলাকাবাসীর। আফগানিস্তান সীমান্তে ফের ৬.২ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। রোববারের ভূমিকম্পে প্রাণহানি ২২০০ ছাড়িয়েছে। Zola vai Argentina, Almada toca, remate, gol! Messi! এবং ঘরের মাঠে শেষ ম্যাচে লিওনেল মেসির জোড়া গোল। বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রওশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন থেকে হরসপুরকে নেওয়া হয়েছে ৩-এ, আর গাজীপুর ৬ নামে একটি আসন বেড়েছে, যেখানে কর্পোরেশনের কালীগঞ্জ উপজেলা এবং সিটির ২১টি ওয়ার্ড রয়েছে। বাগেরহাটে কমে করা হয়েছে ৩টি আসন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদীয় আসনের চূড়ান্ত এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এভাবেই হাতাহাতির ঘটনা একেবারেই নজিরবিহীন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বধুন্তি, চান্দুরা ও হরসপুর এই ৩টি ইউনিয়ন নিয়েই বাধে বিপত্তি। তবে চূড়ান্ত তালিকায় হরসপুরকে রাখা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে। এ নিয়ে মোট ৩৯টি আসনের সীমানা পরিবর্তন করে ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রতিটি সংসদ নির্বাচনের আগে কমিশনের সবচেয়ে জটিল কর্মযোগ্য ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করা। এক্ষেত্রে প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক অবস্থান, ভোটার সংখ্যার মতো বিষয়গুলোকে বিবেচনায় রাখতে হয় নির্বাচন কমিশনকে। কিন্তু এবারের সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে নানা অপ্রীতিকর ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছে কমিশনকে। চূড়ান্ত তালিকায় বাগেরহাটের একটি আসন কমিয়ে করা হয় ৩টি আসন। তবে এর আগে এই জেলার ৪টি আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রতিবাদ জানিয়ে সর্বদলীয় কর্মসূচি পালন করা হয়। এছাড়াও গাজীপুর ৬ নামে একটি নতুন আসনের জন্ম হয়েছে, যেখানে রাখা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২ থেকে ৩৯, ৪৩ থেকে ৫৭ নং ওয়ার্ড ও কালীগঞ্জ উপজেলাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোট ৮৪টি সংসদীয় আসনের ২০০০ অভিযোগ আমলে নিয়ে টানা ৪ দিন শুনানির পর মাত্র ৩৯টি আসনের সীমানা রদবদল করে সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নাসিরউদ্দিন কমিশন। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। জাকসুর হল সংসদ পর্যায়ে ৬৩টি পদে প্রার্থী খুঁজে পায়নি নির্বাচন কমিশন। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হচ্ছে এমন পদের সংখ্যাও শতাধিক। এসব পদের অধিকাংশই ছাত্রী হলের। সাইবার বুলিংয়ের সংখ্যায় নারীদের অংশগ্রহণ কমেছে বলে জানিয়েছেন প্রার্থীরা। এদিকে প্রার্থী সংকটের প্রভাবে ভোটাররা কতটুকু উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন সেই শঙ্কা এবং প্রশ্ন তুলেছেন জাকসুর প্রার্থীরা। তবে নির্বাচন কমিশনের সদস্য সচিবের দাবি, ভোটার কম বেশির ওপর নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নির্ভর করছে না। আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১২,০০০ শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের সব আসনে প্রার্থী খুঁজে পেলেও হল সংসদ পর্যায়ে প্রার্থী খুঁজতে দ্বিধায় পড়তে হবে ভোটারদের। কেননা ২১টি হলের মোট ৩১৫টি পদের মধ্যে ১৬৫ পদেই হবে না কোনো নির্বাচন। ছাত্রীদের 10টি আবাসিক হলের মধ্যে 5টি হলের ভিপি পদে নেই কোনো প্রতিদ্বন্দ্বী। সবচেয়ে করুণ দশা ১৩ নম্বর ছাত্রী হলে। এখানে কোরাম পূর্ণ হওয়ার ন্যূনতম সংখ্যা 4 জন প্রার্থীও পাওয়া যায়নি। সন্তোষজনক প্রার্থী নেই ছাত্রদের হলগুলোতেও। 11টি হলের মধ্যে অন্তত 6টি হলে একাধিক পদে প্রার্থী নেই। আর যেসব পদে ভোট হবে সেসব পদেও নেই কোনো
প্রতিদ্বন্দ্বিতার আভাস। বলছিলাম যে আচ্ছা ঠিক আছে ডোপ টেস্ট যদি হয়। কোনো প্রার্থী মনে করেন সাইবার বুলিংয়ের কারণেই জাকসুর হল সংসদে নারী প্রার্থীদের সংখ্যা অনেক কমেছে। যদি আমাদের প্রশাসন একটি সুস্থ স্বাভাবিক নির্বাচন পরিচালিত করতে পারে এবং সেখানে যদি কোনো ধরনের রাজনৈতিক দল বা ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির কোনো বায়াসনেস না থাকে, আমাদের যদি একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের উপহার স্বরূপ দিতে পারে, আর যদি এই জাকসুর যে নির্বাচন করার প্র্যাকটিস অব্যাহত থাকে, তাহলে আমি আশা করছি ভবিষ্যতে প্রার্থীরা আরও অনেক বেশি উৎসবমুখর পরিবেশে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হবে। আগে যেমন আওয়ামী লীগ কিছু হলেই শিবির ট্যাগ দিত, তো এখানে কোনো নারী অপিনিয়ন দিলেই তাকে শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে, সিম্পল একটা রাইটের কথা বলে, এমনকি সে কোনো অপিনিয়নও দিচ্ছে না। এমন প্রেক্ষাপটে নির্বাচন কতটুকু উৎসবমুখর হবে সেই প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। প্রার্থী সংকটে ভোটারের উপস্থিতি কম হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। নির্বাচনকে আকর্ষণীয় করে তুলতে নির্বাচন কমিশনের উদাসীনতার অভিযোগ প্রার্থীদের। প্রচ্ছন্নভাবেই এমন একটা রেজিমে বড় হয়ে উঠেছে, তারা নির্বাচনকে খানিকটা ভয় পেতে শিখেছিল। ওই জায়গা থেকে কিছু জড়তা এবং আরও কিছু প্রতিবন্ধকতার জন্য এবছর প্রার্থিতার জায়গাটায় দেখা যাচ্ছে বিশেষত নারীরা একটু পিছিয়ে আছেন। লেভেল প্লেইং ফিল্ড যে পাওয়ার কথা, সবার জন্য আসলে সমান আচরণবিধির প্রয়োগ, সবার জন্য সমান আসলে সুযোগ তৈরি, সেই সুযোগ তৈরির জায়গায় প্রশাসনের অনেক ঘাটতি রয়েছে। জন্য প্রশাসনের প্রতি একটা সফট অনাস্থা রয়েছে শিক্ষার্থীদের। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই প্রার্থিতার কিংবা হলগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করা, গণতান্ত্রিক চর্চা করতে আগ্রহী হয়, এই জায়গাটা একটু ঘাটতি তৈরি হয়েছে। আমার মনে হয় প্রশাসনের এই জায়গায় দায় নেওয়ার জায়গা রয়েছে। তবে দায় নিতে নারাজ নির্বাচন কমিশন, বরং দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না এমন আশায় আছেন কমিশনের দায়িত্বশীলরা। আসলে আমাদের দেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জাকসুর যে গঠনতন্ত্র আছে, সেখানে ভোটিং আমাদের এই পর্যন্ত কতটুকু ভোট হলো সেটার চেয়ে পার্টিসিপেটরি কতটুকু হলো সেটা ইম্পর্ট্যান্ট। তো আমরা চাই যে ম্যাক্সিমাম ভোট কাস্টিং হবে, আমরা আশা করি। নির্বাচন জমজমাট করতে প্রার্থীদের নিয়ে নানা উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস নির্বাচন কমিশনের। হল সংসদ পর্যায়ে প্রার্থী সংখ্যা কম থাকায় জাকসু আদৌ কতটুকু কার্যকর হবে সেই প্রশ্ন যেমন তৈরি হয়েছে, তেমনি এই সংখ্যাও তৈরি করেছে জাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা কম হবে কিনা। তবে ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন যদি প্রতি বছরই আয়োজন করা যায়, তবে সংকট কেটে গিয়ে সম্ভাবনার দেখা মিলবে, এমনটাই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা। হোসেন জাহিদ, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। এদিকে ডাকসু নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের চোখে এখন স্বপ্ন, চান সবার সমান সুযোগ। বিশ্ববিদ্যালয়ের নানা অবকাঠামো এবং স্থান সবার জন্য উপযোগী নয় বলে অভিযোগ তাদের। শাহাদাত অব্রের প্রতিবেদন। অন্ধকার যদি চোখে নেমে আসে, তবে কি আলোর স্বপ্ন দেখা বন্ধ হয়? আলোর সন্ধানী হৃদয় অন্ধকারকেও হার মানায়। তাই ডাকসুর মঞ্চে দাঁড়িয়েছে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। তারা তাদের প্রতিবন্ধকতার কথা নয়, বলছেন দৃঢ় সংকল্পের কথা। যেমন রাইসুল ইসলাম, নেই দৃষ্টিশক্তি, কিন্তু মেধার আলোয় উজ্জ্বল তার জীবন। পড়াশোনায় সব সময় ছিলেন এগিয়ে। ছাত্র রাজনীতির মাঠেও তিনি ছিলেন সরব। জুলাই আন্দোলনের দিনগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন সহপাঠীদের সাথে। বিজয় ৭১ হলের এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবার ডাকসুতে সদস্য পদে লড়ছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে। তার স্বপ্ন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিক্ষার্থী যেন অনুভব করে এই ক্যাম্পাসও তাদের জন্য। ডাকসুতে ইলেক্টেড হয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা পড়ে, যারা পার্সনস উইথ ডিসএবিলিটিস, তাদের নিয়ে কাজ করা। সেই সেন্স থেকে যে নির্বাচনে জয়লাভ করাটাই মুখ্য বিষয়। করতে পারলে, যেহেতু একটা প্যানেল হয়ে লড়ছি, সো আমরা একটা কাজ অবশ্যই করতে পারবো। আমাদের যখন চলাফেরা করতে যাই, আমাদের স্ট্রাকচার ব্যারিয়ারগুলো ফেস করতে হয়। যেমন বিট থাকে না, স্ট্রিট ব্রেকার থাকে না, তারপরে অহরহ সাইকেল, রিক্সা, তারপর বাইক, এগুলো চলাফেরা করে। সো এগুলোকে নিয়ন্ত্রিত ওয়েতে নিয়ে আসা। আমার প্যানেলের সবাই আমার প্রতি খুবই কোঅপারেটিভ, ফ্রেন্ডলি এবং কেয়ারফুল। আমাকে সব জায়গায় নিয়ে যায়, প্রচারণায় আমার হয়ে তারা ক্যাম্পেইন করে, আমাকে বলে, ফোকাস করে সামনে নিয়ে আসে। ইবনু আহমেদ,
চোখের ক্ষীণ আলো থামিয়ে দিতে পারেনি তাকে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এই শিক্ষার্থী বহুদিন ধরে লড়ে যাচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে। ডাকসুর প্যানেলে ছাত্রদলের প্রার্থী হিসেবে যুক্ত হয়েছেন তিনি। তার প্রত্যয় একদিন প্রতিবন্ধী আর অপ্রতিবন্ধীর ভেদরেখা মুছে যাবে, শিক্ষাঙ্গন হবে সবার জন্য সমান। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাক্সেসেবল নয়, বিশেষত লাইব্রেরি এবং আরও যে অন্যান্য কাঠামোগুলো রয়েছে ওই জায়গাতে সব জায়গায় কিন্তু র্যাম্প নেই। এই র্যাম্প না থাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের কিন্তু প্রবেশগম্যতা নিশ্চিত হয়নি। এছাড়া প্রতিটি বিল্ডিংয়ে কিন্তু অ্যাক্সেসেবল ওয়াশরুম নিশ্চিত করা যায়নি। দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ কর্মশালা গ্রহণ করব, যার মাধ্যমে প্রতিটি প্রতিবন্ধী শিক্ষার্থী সহ নারী, সংখ্যালঘু সম্প্রদায় এবং আরও যারা মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করছেন প্রত্যেককে মানব সম্পদে রূপান্তরিত করতে চাই। বিজয় ৭১ হলের মাস্টার্সের শিক্ষার্থী ইসমাইল হোসেন জন্ম থেকেই দুই পা ভিন্ন, কিন্তু সেই পা দিয়েই অতিক্রম করেছেন জীবনের সব বাধা। হাঁটতে হাঁটতে পৌঁছেছেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। এবার চ্যালেঞ্জ ডাকসু নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। বলতে চান বিশ্ববিদ্যালয়ের সেই ১% শিক্ষার্থীদের কথা যারা প্রতিবন্ধী, তারাও এই সমাজেরই শক্তি। তাদের জন্য সুযোগ সুবিধা আর সম্মান নিশ্চিত করাই হবে তার লড়াই। ভর্তির ক্ষেত্রে 1% হচ্ছে যে কোটা দেয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের। এই শিক্ষার্থীদের কোটা ব্যবস্থা দেওয়ার পরে যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসে, তখন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ বিশ্ববিদ্যালয় নিশ্চিত করে না। অনেকগুলো হলে এখনও প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ সমস্যা, বিশেষ করে বিজয় ৭১ হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অ্যাক্সেসেবল কোনো ওয়াশরুম নাই। সাধারণ যে সকল হচ্ছে যে প্যান কমোড আছে, প্যানের মধ্যে হচ্ছে যে ওনাদেরকে হচ্ছে বসতে হয়। গোসলের জন্য ভালো কোনো ব্যবস্থা নাই। তাদের রুমগুলোকে একপাশে রাখা হয়েছে, এটা ভালো দিক, কিন্তু তাদের রুমে তাদের জন্য যেরকম অ্যাক্সেসেবল সহজ, তাদের চলাফেরার জন্য যেরকম সহজ একটা পরিবেশ দরকার ছিল, সেই পরিবেশটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারে নাই। ৩টি ভিন্ন জীবন, 3টি ভিন্ন গল্প, কিন্তু লক্ষ্য একটাই, অধিকার, মর্যাদা আর স্বপ্নের সমান ভাগ। হয়তো এই প্রার্থীদের পদক্ষেপই একদিন বদলে যাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভবিষ্যৎ। শাহাদাত অফরো, এখন ঢাকা। বাংলাদেশে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে পূর্ণ সমর্থন রয়েছে জাতিসংঘের। দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাংলাদেশে সফররত জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস একথা বলেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি একথা বলেন। বৈঠকে গোয়েন লুইস জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে সহযোগিতার প্রশংসাও করেন তিনি। আলোচনার কেন্দ্রে ছিল আসন্ন জাতীয় নির্বাচন। গোয়েন লুইস বলেন, জাতিসংঘ ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করছে। নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় তারা স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়েও মত বিনিময় করেন। ফেনীর দাগনভূঞা উপজেলায় অনিয়ন্ত্রিত জোয়ার ভাটায় প্রকট আকার ধারণ করেছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে স্কুল, রাস্তাঘাট, বসতবাড়ি এবং ফসলি জমিও। ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে নেওয়া হয়েছে প্রকল্প। সোলেমান ডালিমের প্রতিবেদন। ফেনীর দাগনভূঞা উপজেলার মাতভূঞা ইউনিয়নের করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী 4 শতাধিক। স্কুলটির 7ম শ্রেণীর একটি কক্ষ ইতিমধ্যে নদীগর্ভে বিলীন। ঝুঁকিতে পুরো 4তলা ভবন আর স্কুলের শহীদ মিনার। খেলার মাঠের একাংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের। এই নদী ভাঙনের কারণে আমাদের স্কুলের একটি ভবনের এক অংশ প্রায় নদীতে বিলীন হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের শহীদ মিনারটাও নদীতে বিলীন হওয়ার পর্যায়ে রয়েছে। অত্র বিদ্যালয়ের একটিমাত্র খেলার মাঠ রয়েছে, যেটি পুরো ইউনিয়নে খেলার মাঠ হিসেবে পরিচিত এবং প্রাইমারি স্কুল সহ বিদ্যালয়ের বিভিন্ন বিদ্যালয়ের খেলার অংশগ্রহণমূলক অনুষ্ঠানগুলো এই মাঠে হয়। সেই মাঠের উত্তর পশ্চিম অংশ প্রায় বিলীন হয়ে গেছে, যা শিক্ষার্থীদের খেলাধুলা এবং মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। ছোট ফেনী নদী, কাটাখালী নদীর এমন ভাঙন পরিস্থিতিতে দিশেহারা তীরবর্তী মানুষ। চোখের সামনে রাস্তাঘাট, ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শত শত পরিবার। উত্তর আলিপুর গ্রামে ছোট ফেনী নদীর রাস্তা নদীতে বিলীন হয়ে যাওয়ায় চলাচল
দুর্বিষহ হয়ে উঠেছে। এছাড়া মোমারেজপুর গ্রামের বেগের বাজার থেকে বটতলা বাজার সড়কের ৪ কিলোমিটার অংশেও ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ঝুঁকিতে পড়েছে মিয়াজির ঘাট ব্রিজ, স্কুল, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনাও। মুসাফর সুইচ গেটটা যদি দ্রুত স্থাপন করা হয় তাহলে মানুষ উপকৃত হবে। ওই বান ছুড়ের পরে তো বাংলার হরে তো এখানে ভাঙতেছে, সব স্কুল ভাঙি যেতেছে, বাইকের ভাঙি যেতেছে, রোড ভাঙি গেছে, আমার বাড়িও দূরে ভাঙি যাবে, কিন্তু যদি আমার এখান থেকে সারিয়ে দিই গার্ডওয়াল টানেন তা আমার বাড়িটা রক্ষা হইল। পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তারা, আর ভাঙন রোধে প্রকল্প পরিকল্পনায়ও আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্বল্প বাজেটে একটা কাজ করতেছি, এটা আসলে আমাদের স্থায়ী সমাধান না। আমাদের স্থায়ী সমাধান যেটা, সেটা হচ্ছে মুসাফর ক্লোজার ঠিক হলেই আমাদের স্থায়ী সমাধান হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এখানে প্রায় 6.5 কিলোমিটার প্রজেক্ট ওয়ার্ক হবে। এটার জন্য ইতিমধ্যে প্রাক্কলন করা হয়েছে, খুব তাড়াতাড়ি দরপত্র আহ্বান করে এই কাজ শুরু হবে, যাতে এই কাজের শুরু হওয়ার মধ্যেও যাতে কোনো ক্ষয়ক্ষতি ব্যাপক না হয়, এজন্য আমরা জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছি। ভাঙন রোধে আশ্বাস নয়, এলাকাবাসী চান দ্রুত এর স্থায়ী সমাধান। ব্রাহ্মণবাড়িয়া বেকের বাজার জর্বাপুকুর সড়ক, এই সড়কটি দিয়ে প্রতিদিন 20,000-এর বেশি মানুষ চলাচল করে। গত কয়েকদিন আগেও এই সড়কটি অক্ষত থাকলেও এখনো তা নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা বলছেন অস্থায়ী 9-6-এর কাজ নয়, মুসাফর ক্লোজার নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানই দিতে পারে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির সমাধান। সোলেমান ডালিম, এখন ফেনী। বরিশালের পাইকারি মাছ বাজারে চড়া ইলিশের দাম, পাইকারি বাজারে লাখ টাকা ছাড়িয়েছে ইলিশের মন। প্রভাব পড়েছে খুচরা বাজারেও, কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে চাষের মাছেও। এদিকে সরবরাহ কম থাকায় মেহেরপুরে চড়া সব ধরনের সবজির দাম, সপ্তাহের ব্যবধানে কেজিতে সবজির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। এতে বিপদেই পড়েছেন ক্রেতারা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান, এবং মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। তবে শুরুতেই অমিত, আপনার কাছে জানতে চাই যে এই যে ইলিশের মন ছাড়িয়েছে লাখ টাকা, সেক্ষেত্রে সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর কোনো আপনার চোখে পড়েছে কিনা, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এখানে? রওশন, একটু জানিয়ে রাখি, এবছর মৌসুমের শুরু থেকেই বরিশালের বাজারে ইলিশের দাম বেশ চড়া যাচ্ছে। শুরু থেকেই আমরা দেখেছি যে পাইকারি বাজারগুলোতে ইলিশের প্রতিমন প্রায় 70,000 টাকা, 50,000 টাকা থেকে শুরু করে একদম 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইলিশের মন মাঝে মধ্যেই আসলে দেখা গিয়েছে। এবং বরিশালের পাইকারি বাজারটি, এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি বাজারে। এই বাজার থেকেই মূলত ইলিশ সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো অন্যান্য যে স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে সেখানে সরবরাহ হয়ে থাকে, যার কারণে এই বাজারের দাম বাড়লে সেই ব্যাপারটা কিন্তু বরিশাল জুড়েই আসলে পড়ে। এবং একটু জানিয়ে রাখি যে 500 গ্রাম ওজনের যে ইলিশ, সেটি পাইকারি বাজারে আজকে প্রতি মন 70,000 টাকা বিক্রি হচ্ছে, এবং খুচরা বাজারে 1800 থেকে 1850 টাকা বিক্রি হচ্ছে, এবং 700 থেকে 900 গ্রাম 85,000 টাকা, 1 কেজি ওজন 1 লাখ টাকা, এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি 1,08,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এবং খুচরা বাজারে এর প্রভাবটা পড়েছে, যদি বলি যে 700 থেকে 900 গ্রাম যে ইলিশগুলো রয়েছে সেগুলো আজকে 2150 থেকে 2200 টাকা বিক্রি হচ্ছে। 1 কেজির যে ইলিশ রয়েছে 2550 থেকে 2600 টাকা বিক্রি হচ্ছে, এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি প্রায় 2750 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং কয়েকটি দোকানে আসলে আমরা 1.5 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেগুলো দেখেছি, সেগুলো কিন্তু প্রায় 3000 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকে খুচরা বাজারে। এবং এই প্রভাবটা আসলে যে চাষের মাছ রয়েছে সেখানেও পড়েছে। এবং আপনি যেটি জানতে চেয়েছিলেন যে আসলে বাজার মনিটরিংয়ের কোনো, আমরা আসলে ইলিশের এই মৌসুমে এখন পর্যন্ত বাজার মনিটরিং দেখতে পাইনি, এবং ইলিশের যে দাম এবং যে ঊর্ধ্বগতি, এই বিষয়ে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কম থাকে, এবং ইলিশের যে সরবরাহ সেটি মূলত কম থাকার কারণেই দামটি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং এই মৌসুমে প্রথম থেকেই সরবরাহ কম, যার কারণে এই দামটি প্রথম থেকেই বেশি। এবং মনিটরিংয়ের কথা যদিও ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজারটি আসলে সহনীয় পর্যায়ে, বিশেষ করে ইলিশের বাজারটি যে রয়েছে সেটি সহনীয় পর্যায়ে রাখার দাবি তারা করছেন, তবে এখন পর্যন্ত মনিটরিংয়ের কোনো আসলে আমাদের চোখে পড়েনি সেরকম কোনো তদারকি, যার কারণে কিন্তু আসলে প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে ইলিশের দামটি বেড়েই চলেছে। এবং বরিশালের যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে মৌসুমেও যে বরিশালের বাজারে ইলিশের সরবরাহ কম রয়েছে, যার কারণে
দামটিও বেশি, এতে আসলে তারা কেনাকাটা করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছে, কেননা মৌসুমেও আসলে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু ইলিশ মাছের স্বাদ যে রয়েছে সেটি থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে বাজার মনিটরিং জরুরি বলেও তারা মনে করছেন ক্রেতারা। তো বরিশাল ইলিশের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রওশন। এবার আমরা একটু সবজির বাজার পরিস্থিতি জানতে মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুজাহিদ, জানাবেন যে সপ্তাহের ব্যবধানে সবজির দাম বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সবজির জন্য বিখ্যাত মেহেরপুরে কিন্তু সারা বছর নানান ধরনের সবজি উৎপাদন হয়। তবে চলতি বছরে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলে, বর্ষার ফলে মেহেরপুরের অধিকাংশ সবজি ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই টানা কয়েক মাস ধরেই কিন্তু বাজারে সবজির সরবরাহ তুলনামূলক কম, যার ফলে দাম কিন্তু চড়া। আমি যদি আজকের কথা বলি, আজ কিন্তু মেহেরপুর বাজারে প্রতিটা সবজির দামই বেশ চড়া। আজ প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা করে, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা করে, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে। এরকম প্রত্যেকটা সবজির দাম, লাল শাক ৫০ টাকা, সাদা শাক ৪৫ থেকে ৫০ টাকা। তবে গত কয়েকদিন থেকে মেহেরপুর বাজারে কিন্তু শীতকালীন সবজির, আগাম যে শীতকালীন সবজি সেটি সরবরাহ আমরা দেখতে পাচ্ছি এবং আগাম যে শীতকালীন সবজি সেগুলোর দামও কিন্তু চড়া। আমি দেখেছি গত কয়েকদিন থেকে মেহেরপুর বাজারে সিম কিন্তু উঠতে শুরু করেছে। প্রতি কেজি সিম কিন্তু পাইকারিতে ১৬০ টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ খুচরা বাজারে সেটা ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা, পাতাকপি দেখা মিলেছে পাতাকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, প্রতি কেজি মূলার শাক বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। এরকম প্রত্যেকটা সবজির দামই কিন্তু বেশ চড়া। তবে কিছুটা স্বস্তি মিলেছে আলুর বাজারে, প্রতি কেজি আলুর দাম কিন্তু কম। আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা করে, কচু বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। তবে অধিকাংশ সবজির দামই কিন্তু বেশ চড়া। তাই আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে বাজার মনিটরিং এর মাধ্যমে সবজির বাজার, বিশেষ করে পাইকারি বাজার নিয়ন্ত্রণ করতে পারলে কিন্তু তার প্রভাব খুচরা বাজারে পড়বে। তাই তারা বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু সবজির সরবরাহ কম, তাই বাজার ঊর্ধ্বমুখী সরবরাহ বেড়ে গেলেই কিন্তু দাম আবার নিম্নমুখী হবে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। রওশন, এই ছিল আমার কাছে মেহেরপুর সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। রওশন। ঢাকার বাইরের সবজি এবং মাছ বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। নোয়াখালীর ব্যস্ত সড়কে চলছে দখল যুদ্ধ। সড়ক মহাসড়কের দুপাশে ইট, বালু আর গাছের গুঁড়ির বিশাল স্তূপ। মাইঝিদি থেকে চাটখিল পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কের ২ শতাধিক স্থানের একই চিত্র। এতে সড়কে বেড়েছে দুর্ঘটনা এবং দুর্ভোগ। নাসিম শুভর প্রতিবেদন। নোয়াখালীর মাইজদি চৌরাস্তা সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো যানবাহন। তবে দুপাশে ইট, বালু, খোয়া আর গাছের গুঁড়ি এমনভাবে রাখা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই এটি কোনো গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের ওপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করছে প্রভাবশালী চক্র। এতে দিন দিন কমেছে সড়কের প্রশস্ততা। যেখান দিয়ে ছোট বড় যানবাহন পাশ কাটাতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। প্রায় ১০০ জায়গার মতো ইট, সিমেন্ট, বালু দিয়ে যে জায়গার রাস্তার পাশে ব্লক করে রেখেছে রাস্তাগুলো। স্কুলে যাওয়ার সময় আমরা বালুগুলো আমাদের চোখে এসে নাকে পড়ে, আমাদের নানান সমস্যার সৃষ্টি হয়। এই বালুগুলো উড়ে, ইটের বালু আমাদের ইউনিফর্মে পড়ে, তো বাসায় গিয়ে মনে করেন এগুলো কাজ হয়ে যায়, এগুলো আমাদের প্রতিদিন ধোয়া লাগে। রোডে চলাফেরা করে ধুলাবালা মানুষের নাকের ভিতরে ঢুকে, চোখে মুখে ঢুকে, তারপরে মানুষের সর্দি কাশি জ্বর হয়। একই চিত্র জেলার চৌরাস্তা সোনাইমুড়ি ও সোনাইমুড়ি চাটখিল সড়কের। দখল হওয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে ওঠানামা করা হচ্ছে মালামাল। কোথাও কোথাও ড্রেনের ওপর ইট বালু রাখায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সিমেন্ট, বালু, আমরা কঙ্কর বা আপনার ইটা ফেলাই রাখলে মনে করেন এগুলো তো আমাদের সমস্যা। জায়গাটা ইট বালু থাকে, তো উল্টা একটা যদি অটো আসে, উল্টা আসলে ডাইনে নিলে আমাদের একটা অসুবিধা হয়, তো উল্টা বাসাতে গিয়ে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমাদের গাড়ি গেলে স্ট্রেস ভাঙি যায়, গেলে চাকার বাইক হয়ে আসে, সাইডের মানুষ থাকলে মানুষের গা বেয়ে যায়, দোকানের মধ্যে যে পড়ে মানুষের সমস্যা হয়। প্রকাশ্যে এত কিছুর পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। আর নিজেদের অপারগতার কথা বলছে সড়ক বিভাগ। কিছু পানিশমেন্ট যদি করা না হয় তাহলে আসলে এটার কোনো সমাধান পাচ্ছি না আমরা। আসলে মানে এইভাবে
ঠিকভাবে হচ্ছে না আর কি। আমরা বললে আবার কয়েকদিন পরে আবার চলে আসে। তো আমরা প্রশাসনের সাথে কোলাবোরেট করে আমরা এটা উচ্ছেদের ব্যবস্থা করব। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ও সড়ককে চলাচলের উপযোগী করতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী সরানো সময়ের দাবি বলে মনে করেন স্থানীয়রা। এখন নোয়াখালী। বগুড়ার শিবগঞ্জের বিহারহাটে গাছে গাছে শামুকখোল পাখির মেলা। পাখির কলতানে মুখর পুরো এলাকা। আত্মীয়র মতো পাখিগুলো মার্চে এসেই আবার নভেম্বরেই চলে যায়। একদল তরুণ এলাকার পাখিদের জন্য গড়ে তুলেছে অভয়ারণ্য। তাদের দাবি, জীববৈচিত্র্য সংরক্ষণ করতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতাও। রাজীব সেলিমের প্রতিবেদন। সবুজ পাতার ফাঁকে গাছের ডালে বসেছে পাখিদের রাজসভা। একটি দুটি নয়, কমপক্ষে 20টি গাছে বাসা বাঁধায় গড়ে উঠেছে পাখির রাজ্য। লম্বা পা আর শামুক ভাঙার জন্য বিশেষ ঠোঁটওয়ালা শামুকখোল পাখি 2017 সালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের ঘোষণায় পাখির রাজ্য স্বীকৃতিও পায়। 2012 সালে প্রথমবার কিছু পাখি এসে বাসা বাঁধে গ্রামের একটি বটগাছে। শুরুতে পাখির চেঁচামেচি আর বিষ্ঠায় বিরক্ত হলেও ধীরে ধীরে তাদের প্রেমে পড়ে যায় এলাকাবাসী। শিকারি এলে প্রতিরোধ করে গড়ে তোলেন পাখির অভয়াশ্রম। জোড়ায় জোড়ায় থাকে, তাই মানিকজোড় হিসেবে পরিচিত এই পাখির ভালোবাসা ছড়িয়ে পড়েছে সারা গ্রামে। প্রায় 5000 শামুকখোল পাখি রয়েছে বিহার গ্রামে। এত সম্পর্ক হয়ে গেছে, পাখি আমার কাউকে মারতেও দেয় না। বাড়িতে লোকজন আছে পাখি মারার জন্য বা ধরার জন্য, আমরা মারতে দেই না। এখন এলাকার লোকজন এতটাই সচেতন হয়ে গেছে যে পাখি আর পড়ে থাকলেও কেউ হাত দেয় না পাখিতে। যে পাখিগুলো যখন বিভিন্ন আদার করে যখন এই বন্দরের দিকে ফেরে বা বাসার দিকে ফেরে, মনে হয় যে ওই একই সাথে যখন 10-20টা বিমান গেলে যখন সবাই চায় থাকে, পাখির দিকে সবাই চায় থাকে। শামুকখোলের আগমনের পর থেকেই সক্রিয় হয়ে ওঠে স্থানীয় স্বেচ্ছাসেবীরা। পাখি শিকার না করা, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতন করেন স্থানীয়দের। এক পর্যায়ে পাখি রক্ষায় ভূমিকা রাখেন গ্রামবাসী। এখানে তারা মূলতভাবে আসে বাচ্চা ফোটানোর জন্য, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। তো আমাদের এই যে তাদের যে রক্ষার প্রচেষ্টা, তারা যে আমাদের এই এলাকাটাকে বেছে নিয়েছে, এটার জন্য আমরা অবশ্যই কৃতার্থ। এখন আমাদের একটাই চাওয়া বন অধিদপ্তর থেকে যাতে বিহারকে সংকট এলাকা হিসেবে দেখতে চায়। অতিথি পাখির সাথে মিশে থাকলেও শামুকখোল দেশীয় পাখি, তবে যাযাবর শ্রেণীর। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এখানে থাকে। শীতে খাবারের সন্ধানে বাসা বাঁধে বিল অঞ্চলে। বছরে বেশি সময় পাখি এখানে থাকে, তাই নিয়মিত খোঁজ রাখা হয় জানান বিভাগীয় বন কর্মকর্তা। এরা যেহেতু লোকাল মাইগ্রেটরি বার্ডসের আপনার নেচারেই হচ্ছে তারা শুধু যেহেতু যাযাবর পাখি, ওরা যাযাবরের মধ্যে ঘুরবে, আপনি কোথাও এদেরকে স্থির রাখতে পারবেন না। সুতরাং এই মুহূর্তে আমরা যেটা মনে করতেছি যে বিহারে যেটা আছে এটা অনিরাপদ না, তবে এই বিষয়টা আমরা আবার দেখব। যদি কোনো অনিরাপদমূলক বা ধরেন কোনো পোচিং অথবা ইলিগাল কোনো শুটিং হয়, বিষয়টা আমরা নজরে নিয়ে আসব। এক যুগের বেশি সময় ধরে শামুকখোল পাখির সাথে সখ্যতা এখানকার মানুষের। বছরে যে 3 থেকে 4 মাস গাছে পাখি থাকে না, সে সময় বিচ্ছেদের সুর বাজে গ্রামবাসীর মনে। রাজীব সেলিম, এখন বগুড়া। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। দেশে আমড়া চাষে সুপরিচিত ঝালকাঠি এবং পিরোজপুর জেলা। এখানকার অনুকূল আবহাওয়া আর উর্বর মাটি এই ফল উৎপাদনে বাড়িয়েছে বাড়তি সুবিধা। ফলে দিন দিনই বাণিজ্যিকভাবে সম্প্রসারিত হচ্ছে আমড়ার আবাদ, সমৃদ্ধ হচ্ছে স্থানীয় অর্থনীতিও। আলামিন তালুকদারের প্রতিবেদন। ঝালকাঠি ও পিরোজপুরের গ্রামীণ জনপদ এখন এক একটি আমড়ার আড়ত। ডালে ডালে ঝুলে থাকা সবুজ আমড়া যেন স্থানীয় কৃষকের জীবিকা আর সমৃদ্ধির প্রতীক। স্থানীয় ভীমরুলি আর আটঘর কুরিয়ানা বাজারে প্রতিদিন আমড়া বেচা কেনা হয়। গাছ থেকে আমড়া তুলে নৌকা ভর্তি করে হাটে নিয়ে আসে কৃষক, যেখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমান পাইকার ও ব্যবসায়ীরা। পরবর্তীতে যা পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্তে। বর্তমানে আকার ভেদে প্রতিমন আমড়া বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকায়। খেতে খুবই সুস্বাদু এবং এখানের আমড়া অনেক বাইরে, যেরকম ঢাকা, সিলেট, চিটাগাং বিভিন্ন জায়গায় যায়। অন্য অন্য ফসলের চেয়ে এতে খরচা কম হয় আর দাম পাওয়া যায় ভালো। এই কারণেই সবাই আমড়ার চাষটা ধরছে।
তবে চলতি বছর প্রতিকূল আবহাওয়ায় আমরার প্রত্যাশিত ফলন হয়নি। তবে মৌসুমের শুরুতেই ভালো দাম পেয়ে খুশি চাষিরা। সংশ্লিষ্টরা বলছেন এবার আমরা বেচাকেনায় ঝালকাঠি ও পিরোজপুরে অন্তত 100 কোটি টাকার বাণিজ্য হবে। এবছর আমরা ফলন কম হয়েছে এবং দাম ভালো আছে। 900 হইতে 1200 টাকা এখন চলতেছে, আগামীতে আরও দাম বাড়তে হবে। আমরা আবার পাইকারি আড়তে বিক্রি করি। মোটামুটি আল্লাহ দিলে কম বেশি বাজার ভালো থাকলে কম বেশি কিছু লাভজনক হয়। বিভিন্ন জায়গায় আমাদের আমরাটা যায়, আমরাটা খুবই সুস্বাদু। কৃষি বিভাগ বলছে আমড়া চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ দিন দিন বাড়ছে। কৃষকদের সহায়তায় নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। আমড়াতে আমাদের ভিটামিন সি থাকা এবং অন্যান্য পুষ্টিগুণ থাকা, এটা চাহিদা বেশ ভালো আছে এবং এবছর বাজারে আমরা দামও ভালো পাচ্ছে কৃষকরা। আশা করি ভবিষ্যতেও আমরা চাষ সম্প্রসারণের জন্য আমাদের কৃষি বিভাগের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে চলতি বছর ঝালকাঠিতে 602 হেক্টর আর পিরোজপুরে 577 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে, যা দুই জেলায় বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করছে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করা 30 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে একটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর মধ্যে 29 জন পুরুষ এবং 1 জন নারী রয়েছেন। অবৈধভাবে অবস্থানের অভিযোগেই তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত 3 ধাপে 187 জন প্রবাসী দেশে ফিরে এসেছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। ইউরোপের দেশ আয়ারল্যান্ডের সাথে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে দূতাবাস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, যা বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের সম্প্রসারণ এবং প্রবাসী কল্যাণ নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি প্রবাসী বাংলাদেশিদের। আয়ারল্যান্ড থেকে আরও জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। মূলত দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ইউরোপের দেশ আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী ও দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদান সহজ করতে দূতাবাস প্রতিষ্ঠার দাবি বহুদিনের। 2017 সাল থেকে আয়ারল্যান্ডে একটি দূতাবাস করা নিয়ে আলোচনা হলেও বাস্তবায়ন হয়নি এখনও। তবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আয়ারল্যান্ডে একটি স্থায়ী দূতাবাস প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে, যা দ্রুত বাস্তবায়নের দাবি প্রবাসী বাংলাদেশিদের। আয়ারল্যান্ড একটি টেকনোক্রেট হাব, এখানে সব মাল্টি ডিসিপ্লিনারি এবং আপনার বিভিন্ন রকম টেকনিক্যাল কোম্পানিগুলো আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং ইঞ্জিনিয়াররা এখানে আসতে পারে যদি আমাদের এখানে দূতাবাস স্থাপন হয়। দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধি হবে। আইটি, ফার্মাসিউটিক্যাল সহ উন্মোচিত হবে ব্যবসায়িক বিভিন্ন খাতের সহযোগিতার দুয়ার। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনের মাধ্যমে বিভিন্ন সময় কনসুলার সেবা গ্রহণ করে আসছেন আয়ারল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিরা। ব্রেক্সিটের পূর্বে বাংলাদেশি প্রায় 10 থেকে 15 হাজারের সংখ্যা ছিল। এই সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 30 থেকে 35 হাজার, যা এই বিপুল সংখ্যক বাংলাদেশিদেরকে সেবা প্রদানের জন্য আয়ারল্যান্ডে একটি বাংলাদেশি এম্বাসি আসু প্রয়োজন। আমাদের এখানে পাসপোর্ট সার্জারি, নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলো প্রতিনিয়ত আমাদের দরকার। আশা করব যে আমাদের অতি দ্রুত আয়ারল্যান্ডে একটা এম্বাসি করার জন্য যথাযথ ব্যবস্থা করবেন। যারা বিজনেস করছি আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি দূতাবাস স্থাপিত হবে ততই আমাদের জন্য মঙ্গল হবে এবং আমাদের ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের এটা সহজ হবে। আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস স্থাপন উভয় দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং প্রবাসী অর্থনীতির পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক রপ্তানিতেও ভূমিকা রাখবে। অন্যদিকে পাসপোর্ট ও সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা কমবে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ বিশ্বব্যাপী 80টিরও বেশি কূটনৈতিক মিশন পরিচালনা করে, যার মধ্যে প্রায় 58টি দূতাবাস বা হাই কমিশন এবং প্রায় 20টি কনসুলার মিশন রয়েছে।
মনিরুজ্জামান মনির, এখন আয়ারল্যান্ড। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃহস্পতিবার আবারও আঘাত হেনেছে 5.9 মাত্রার ভূমিকম্প। এতে আহত হয়েছেন অন্তত 17 জন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আফগান কর্তৃপক্ষ। গেল এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বারের মতো বড় ধরনের ভূমিকম্প আঘাত হানল আফগানিস্তানের এই একই অঞ্চলে। এদিকে গেল রোববারের 6 মাত্রার ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সবশেষ তথ্য মতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2205 জন এবং আহত 3640 জন। এখনও চলছে উদ্ধার অভিযান। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এদিকে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য শুক্রবার জরুরি ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ওষুধ পাঠাচ্ছে দেশটিতে। এবার খেলা প্রসঙ্গ। কোয়াব নির্বাচন উৎসব মুখর পরিবেশ হলেও বিসিবি নির্বাচন সুষ্ঠুভাবে হবে তো, যেখানে খোদ বিসিবি সভাপতি হুমকির সম্মুখীন হয়েছেন। এখন টিভির সাথে কথোপকথনে শঙ্কার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনকি বোর্ড সভাপতির নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিস্তারিত প্রতিবেদনে। বিসিবি নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নাটক। স্বল্প মেয়াদে দায়িত্বে এসে এবার লম্বা ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পরপরই পেয়েছেন হুমকি। অজ্ঞাতনামা নাম্বার থেকে আসা ফোন কলে বুলবুলকে দেওয়া হয়েছে সরে দাঁড়ানোর পরামর্শ। এখন টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় স্বীকার করেছেন খোদ বিসিবি সভাপতি। ইলেকশন করতেছেন বা ইলেকশন না করলে হয় না, এখানে তো সিকিউরিটিটা একটা বড় ব্যাপার, তো ভয় লাগছে একটু আর বেশি। এমন ঘটনায় নড়েচড়ে বসছে বিসিবি। কাল বিলম্ব না করে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন টেলিভিশনে হাতে এসছে সেই চিঠিও। 4 সেপ্টেম্বর পাঠানো সেই চিঠিতে দেখা যায় অনাড়ম্বর জীবনযাপন নিয়ে খবরের শিরোনামে আসা বুলবুলের জন্য সরকারি গানম্যানও চেয়েছে বিসিবি। গেল সোমবার বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হয় অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি নির্বাচন। পরদিনই বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান দেশের ওপেনার তামিম ইকবালও। গুঞ্জন আছে সভাপতি হওয়ার সুপ্ত বাসনা আছে পট পরিবর্তনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পালন করা ফারুক আহমেদেরও। দেশের 3 কিংবদন্তির ত্রিমুখী লড়াই এমনিতেই নির্বাচনে বাড়তি মাত্রা এনে দিয়েছিল। বুলবুলকে এমন হুমকি দেওয়ার ঘটনায় নতুন বাঁক নিল বিসিবি নির্বাচন। ফারহান ইহসান, এখন ঢাকা। শেষ করছি এখন বাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। জাকসুর হল সংসদে প্রতিদ্বন্দ্বী ছাড়া নির্বাচিত পদ শতাধিক, বুলিংয়ের সংখ্যায় নারী অংশগ্রহণ কম, উৎসব মুখর ভোট হওয়া নিয়ে প্রশ্ন। আরও 30 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, অবৈধভাবে বসবাসের অভিযোগ, কঠোর অবস্থানে ট্রাম্প প্রশাসন। আফগানিস্তান সীমান্তে ফের 6.2 মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা, রোববারের ভূমিকম্পে প্রাণহানি 2200 ছাড়িয়েছে। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।